ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল সচিবালয়। অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন একগুচ্ছ বৈঠকে। নিজ নিজ মন্ত্রণালয়ে আসছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। পাম্পে পাম্পে আজও দীর্ঘ লাইন। বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে গতি। 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন তেল। আসছে এলপিজি, এলএনজিও। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না। যারা রোগী রয়েছে তারা ভোগান্তির মধ্যে পড়তেছে। মেশিনটা অবহেলার কারণে নষ্ট হয়েছে। অকেজো কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্র। রাজধানীর 3 সরকারি হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগী ভোগান্তি চরমে। সমাধানের আশ্বাস মন্ত্রীর। উদার বাণিজ্য নীতির পথে সরকার। ইন্দো মার্কিন সম্পর্কে বিনিয়োগে ইতিবাচক প্রভাবের আশায় ব্যবসায়ীরা। দেশের স্বার্থে ডক্টর ইউনূস আমলের চুক্তি পর্যালোচনার তাগিদ। ইসরায়েলে ইরানি ক্লাস্টার বোমার আঘাত। তেহরানের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে পাল্টা হামলা। চুক্তি না হলে বোমা বর্ষণের ঘোষণা ট্রাম্পের। যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। সময় সংবাদে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঈদ উল ফিতরের এক সপ্তাহের টানা ছুটি শেষে আবারও কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আমেজ কাটিয়ে সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সকাল 9টায় সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেবেন। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসূন, দেখুন, 17ই মার্চ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে টানা এক সপ্তাহের ছুটি শেষে আজই কিন্তু অফিস খুলেছে এবং আমরা প্রথম কার্য দিবসেই দেখছি সকাল থেকেই পুরোপুরি কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়, এই প্রশাসনের প্রাণকেন্দ্রটি। আমরা একটু জানিয়ে দিতে চাই যে এই প্রথম কর্মদিবসেই সকাল ঠিক 9টা 1 মিনিটেই সচিবালয়ে প্রবেশ করেছেন, মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যতটা জানতে পেরেছি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যে সারা দিনেই তিনি কর্মব্যস্ত সময় পার করবেন। এই মুহূর্তে তিনি মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর যিনি এশিয়া অঞ্চলের যিনি পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন, তার সঙ্গে একটি বৈঠক করছেন এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি। এর পরপরই কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আমরা যতটা জানতে পেরেছি সারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ইতিমধ্যে অর্থমন্ত্রী প্রবেশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগে। এর পরপরই কিন্তু প্রবাসী কল্যাণ এবং বিদেশে কর্মসংস্থান বিষয়ে একটি বৈঠক রয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো সার্বিকভাবে সেই সব বৈঠকগুলোতে তিনি সারা দিনেই ব্যস্ত থাকবেন এবং বিকাল 4টা পর্যন্ত তাদের আমরা শিডিউল কর্মসূচি দেখেছি। একটির পর একটি বৈঠকে তিনি অংশ নেবেন। সকাল 9টা 1 মিনিটে প্রবেশের পর থেকে তিনি একটির পর একটি প্রোগ্রামে অংশ নেবেন এবং বিকেলে সবশেষে আমরা যেটি জানতে পেরেছি যে এই প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও একটি বৈঠকে তিনি মিলিত হবেন। আর একটু যদি জানিয়ে দিতে চাই, এরই মধ্যে কিন্তু যেটি বলছিলাম যে প্রথম কর্মদিবসে সারা সচিবালয় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং এরই মধ্যে কিন্তু মন্ত্রীরা প্রতিমন্ত্রীরাও প্রবেশ করেছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। আবার যে সব তথ্যগুলো পাবো বা প্রধানমন্ত্রীর প্রোগ্রামের যে তথ্যগুলো পাবো সেগুলো আমি জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন কামরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, বিস্তারিত জানাবেন। শুরুতেই একটু ভোগান্তির তথ্য জানাতে চাই। আপনারা জানেন যে ঈদের ছুটি শেষে
ঢাকামুখী হচ্ছেন, যারা ঈদে বাড়ি গিয়েছিলেন, আবার অনেকেই কিন্তু ঢাকা ছাড়ছেন। অর্থাৎ যে ভোগান্তির খবরটি জানাতে চাই, যারা ঢাকা যাচ্ছেন ইতিমধ্যে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 3টি ট্রেন নির্ধারিত সময়ের প্রায় 3 থেকে 4 ঘন্টা বিলম্বে ছেড়েছে। এই ধরনের অভিযোগ আমরা যাত্রীদের কাছে পেয়েছি। সেই 3টি ট্রেন হলো পর্যটক এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং বলাকা এক্সপ্রেস। এই 3টি ট্রেন স্বাভাবিক যে নির্ধারিত সময় সেই সময়ের চেয়ে 3 থেকে 4 ঘন্টা বিলম্বে ছেড়েছে। এই ধরনের অভিযোগ যাত্রীরা আমাদের কাছে করেছেন। একটু জানাতে চাই, আজ সকাল 7টা থেকে এখন সকাল 10টা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত 11টি ট্রেন রেলওয়ের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন রুট হয়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে এবং এর মধ্যে 18টি ট্রেন পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমরা প্ল্যাটফর্মে এসে যেমনটি দেখতে পেয়েছি, ঢাকায় আগতদের চেয়ে ঢাকা ছাড়ার সংখ্যা বেশি। অর্থাৎ যারা ঈদের মৌসুমটিতে অতিরিক্ত ভোগান্তি এবং চাপ ছিল সেটিকে মাথায় রেখে আসলে তারা কিন্তু তাদের যেই ঈদ যাত্রা সেটি করেনি এবং এখন ফাঁকা সময় পেয়ে এবং যেহেতু একটু ভোগান্তি কম, চাপ কম যাত্রী, সেজন্য তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রুট থেকেই কিন্তু যাত্রীরা এসেছেন এবং আপনারা জানেন যে আজ থেকে যে সরকার নির্ধারিত যেই অফিস কর্মসূচি সেটিও শুরু হয়েছে। অনেকেই আজকে এসে সকালবেলা অফিস ধরেছেন, আমরা এমনটাও দেখতে পেয়েছি। নির্ধারিত সময়ে তারা অফিসে যাওয়ার জন্য এবং যাত্রা যাতে তাদের নির্বিঘ্ন এবং সহজ হয় সেজন্য যাত্রীরা রেল যোগাযোগকে বেছে নিয়েছেন এবং এসে তারা তাদের যে অফিস কর্মসূচি সেটিতে যোগ দিয়েছেন। এবং একটু জানাতে চাই, সামনে আগামী শুক্র শনি সরকারি ছুটি এবং সেই সাথে 26শে মার্চ একটা সরকারি ছুটির দিন রয়েছে। এই 3 দিনের যে ছুটি, সেই ছুটিকে মাথায় রেখে আমরা দেখতে পেয়েছি এখনও পর্যন্ত এই ঢাকা থেকে ঢাকাবাসী যারা আসলে ঈদের ছুটিতে যেতে পারেননি তারাও কিন্তু এই সময়টিতে আসলে ঢাকা ছাড়ছে এবং সামনে যে সরকারি 3 দিন ছুটি আছে সেই 3 দিনের ছুটিকে মাথায় রেখে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। জ্বালানি তেলের জন্য আজও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং নওগাঁয় আছেন এমআর রকি। শুরুতে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে মানুষের কষ্ট দেখেছি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চলে যাওয়াটা। তবে এখনও যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের যদি চিত্রটা আমরা একটু দেখাই, দেখানোর আগে একটু পাম্পের পরিস্থিতিটা দেখাতে চাই যে রাজধানীতে বেশ কিছু পাম্প আমরা দেখেছি বন্ধ। তার অন্যতম কারণ হচ্ছে পেট্রোল, ডিজেল বা অকটেল। এক কথা বলা যায় যে জ্বালানি তেলের স্বল্পতার কারণে। এর মধ্য দিয়ে আমরা এখন যে পরিস্থিতিটা দেখছি, এটি রাজধানীর একটি সুনামধন্য বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি পাম্প, যেখানে সকাল 6টা থেকেও অনেক মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল পায়নি অভিযোগ মিলছে। কেননা হচ্ছে যে লাস্ট মোমেন্টে গিয়ে অনেকেই বলছেন তেল শেষ হওয়ার আগ পর্যন্ত তারা এখানকার যে চালক বা অপেক্ষাকৃত মানুষ আছেন তাদেরকে ইনফর্ম করেনি বলেই আজকের এই দুঃখ বা এই কষ্ট দুর্দশাটা আমরা দেখতে পাচ্ছি। তবে এর মধ্য দিয়ে আমরা দেখাই, এই যে চালকরা দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে, আমরা তাদের সাথে কথা বলেছি। কেউ ভোর 5টা থেকে, কেউ সকাল 7টা, কেউ 6টা থেকে এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। এটার অন্যতম কারণ একটু তেলের আশায়, কিন্তু না পেয়ে অনেকেই আমরা এখান থেকে ফিরতে দেখেছি। তবে এর মধ্য দিয়ে বলতে পারি যে ঢাকার বাইরে থেকেও একজন লোক আমাদের সাথে এসেছেন কথা বলতে। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে রাজধানীতে প্রবেশ পথ দিয়ে আবদুল্লাপুর হয়ে উনি ট্রাস্ট পাম্পে এসেছেন, বিশেষ করে এই যে বিজয় সরণি। সেখানে এসেও কিন্তু এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পরেও কিন্তু উনি তেল পায়নি, এরকম কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। তবে এর মধ্য দিয়ে বলা যায় যে যে দীর্ঘদিন, দীর্ঘ সময়, দীর্ঘ মুহূর্ত যে তেলের পাম্পগুলি বন্ধ ছিল, সেই প্রেক্ষাপটে যদি আমরা বলি বন্ধ থাকার কারণেই কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করেনি, যার মধ্য দিয়ে এই যে সংকটটা আরও তীব্র হয়েছে। তবে আমরা এখানকার পাম্পের মালিকদের সাথে বা পাম্প কর্তৃপক্ষ বা পাম্পের কর্মচারীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তেলের সরবরাহ বা সাপ্লাই দিয়ে গেছেন। তবে এর মধ্য দিয়ে তারা শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু পাম্পের সামনে বললেও দীর্ঘ যে লাইন আমরা এখান দেখতে পেয়েছি 2 থেকে 3 কিলোমিটারের লাইন, সেই লাইনে শেষ পর্যন্ত কিন্তু আসলে তাদের বাণীটি না পৌঁছানোর কারণে মানুষ এখনও পর্যন্ত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আসলে বলছেন যে তারা দীর্ঘ
সময় অপেক্ষা করছেন। তবে এর মধ্য দিয়ে আসলে বলতে চাই যে এই যে দুঃখ দুর্দশা কষ্ট, এটি কিন্তু মুক্তি চায় সাধারণ মানুষ, তারা চায় স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন পালন করবেন। নওগাঁয় আছেন আমাদের সহকর্মী এমআর রকি, জানবো ওই এলাকার তেল সরবরাহের পরিস্থিতি। গেল 2 সপ্তাহ ধরে চলমান এই জ্বালানি তেলের সংকটের বর্তমান অবস্থা কিন্তু আরেক দফা প্রকট হয়ে উঠেছে। আমরা দেখছিলাম চলতি সপ্তাহে এসে জেলার যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে, বেশিরভাগ ফিলিং স্টেশনেরই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এখানকার যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং তাদের দিক থেকে যে বলা হচ্ছে যে চাহিদার বিপরীতে প্রথম দিকে যে পরিমাণ তারা তেল পেয়েছিলেন, পরের ধাপে কিন্তু সেটাও এই মুহূর্তে মিলছে না এবং খুবই নগণ্য তেল এই মুহূর্তে সরবরাহ করা হচ্ছে এবং এই সরবরাহ কিন্তু তেলের বিপরীতে যারা মোটর বাইক রয়েছেন, ডিজেল যে চাহিদা রয়েছে বুড়ো মৌসুমের, সব মিলেই কিন্তু একটা সংকট এবং এই মুহূর্তে অনেকেই হন্য হয়ে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আসলে দৌড়াদৌড়ি করছেন, ঘুরছেন। এই অবস্থায় স্থানীয় যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে এবার আসলে তাদের যে চাহিদা দেওয়া হয়েছে, জেলায় বুড়ো মৌসুমের ডিজেলের চাহিদা রয়েছে প্রতিদিন 90,000 মেট্রিক টন, তার বিপরীতে 25 থেকে 30,000 লিটার তেল পাচ্ছেন। অন্যদিকে অকটেনের বা পেট্রোলের চাহিদা রয়েছে 45,000 লিটার, তার বিপরীতে পাচ্ছেন মাত্র 15 থেকে 20,000 লিটার। সব মিলে এরকম একটি সংকটের কারণে বেশিরভাগ ফিলিং স্টেশন এই মুহূর্তে কিন্তু তারা আসলে রশি টাঙিয়ে তেলের যে নাই এই কথাটি লিখে দেওয়ার কারণে অনেকেই ঘুরছেন এবং জ্বালানি তেলের এই সংকট কিন্তু চলতি সপ্তাহ থেকে যে অবস্থা বিরাজ করছে তাতে অনেকেই আসলে একটা হতাশ প্রকাশ করছেন এবং স্থানীয় এখানকার যারা জ্বালানি তেলের ডিপো রয়েছে, জ্বালানি তেল যেখান থেকে সরবরাহ করে থাকেন, সেই সরবরাহগুলোতে যাওয়া কিন্তু দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন, কিন্তু তার এই চাহিদা না পাওয়ার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। সব মিলে এই অবস্থা চলতি সপ্তাহে এসে যে অবস্থা তাদের দিক থেকে বলা হচ্ছে, একদিকে বুড়ো মৌসুমের যে চাষাবাদ, এখানে আসলে বুড়ো মৌসুমে ডিজেলের একটা বড় চাহিদা রয়েছে, সেই চাহিদা যদি বিঘ্নিত হয় চাষাবাদের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এমন কথাও কিন্তু কৃষকদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর যে তেলের জ্বালানি তেলের সংকট, তার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বিজয় সরণি এবং নওগাঁয়। দেশের চাহিদা বিবেচনায় ডিজেল, অকটেন, জেট ফুয়েলের পাশাপাশি এলপিজি এবং এলএনজি আমদানি বাড়িয়েছে সরকার। চলতি অর্থবছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল এবং 2 লাখ মেট্রিক টনের বেশি এলপিজি ও এলএনজি আমদানি হয়েছে। অবশ্য ফেব্রুয়ারি এবং মার্চে আমদানির পরিমাণ আরও বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দেশীয় মালিকানার জাহাজের ব্যবস্থা থাকলে খরচ কম হতো। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসে বাংলাদেশ বিশ্ববাজার থেকে 1,44,147 মেট্রিক টন এলপিজি এবং 57,765 মেট্রিক টন এলএনজি আমদানি করেছে। একই সঙ্গে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে 9,22,263 মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলের মতো জ্বালানি তেল আমদানি করেছে। প্রতি অর্থবছর শেষে পরিসংখ্যান থেকে দেখা যায় জ্বালানি তেল থেকে যে রাজস্ব আহরণ হয় সেটা অন্য যেসব আইটেম আছে তার তুলনায় শতকরা হিসেবে অনেক বেশি অর্জন হয়। আর আমদানিকৃত জ্বালানি এবং জ্বালানি তেল খালাসে অগ্রাধিকার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেইভাবে জাহাজগুলো বাংলাদেশে আগমন করে সেই আগমনের উপরে ভিত্তি করে আমরা জাহাজগুলোকে বার্থিং অ্যারেঞ্জমেন্ট করি। শিপিং এজেন্ট ওইভাবে যদি আমাদের কাছে তার চাহিদা প্রদান করে, আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাটা প্রদান করছি। যার পুরোটাই বিদেশি মালিকানাধীন জাহাজ। বর্তমানে সংকটের ঝুঁকি বিবেচনায় বাড়ছে জাহাজের ভাড়া। এক্ষেত্রে দেশীয় মালিকানাধীন জাহাজের ব্যবস্থা থাকলে সংকট মোকাবেলায় যেমন ভূমিকা রাখতে পারত, তেমনি খরচও অনেকটা কমে আসতো বলে মনে করেন এই শিপিং ব্যবসায়ী। দেশীয় জাহাজের ক্ষেত্রে হবে কি, আমার টাকাটা আমার দেশেই থাকলো, বিদেশে আমাকে আর পাঠাতো না। আমাকে এখন পেমেন্ট দিতে হচ্ছে ডলারে। আমাদেরকে দেখা যাচ্ছে যে স্পট মার্কেট থেকে তেল দিতে হচ্ছে। আজকে যদি আমাদের নিজস্ব জাহাজও থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হতো। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও মার্চ মাসের 22 দিনে চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। এছাড়া বর্তমানে আরও 2টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জ্বালানির মধ্যে ডিজেল, অকটেন, প্রোডাক্ট অয়েল খালাস করা হয় পতেঙ্গা উপকূলবর্তী গুপ্তখালা এবং ডলফিন জেটিতে। আর এলএনজি এবং এলপিজি বহনকারী জাহাজগুলোর অবস্থান থাকে গভীর সাগরে।
এখান থেকেই মাদার ট্যাঙ্কারে খালাস করা হয় এসব জ্বালানি। এরপর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ডিপো এবং নির্ধারিত গন্তব্যে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। দেশে বিদেশে বিনিয়োগে আরও গতিশীল করতে বাণিজ্য নীতিতে উদার পথে হাঁটছে নতুন সরকার। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সঙ্গে সরকারের বাণিজ্য নীতি ও সম্পর্ক বিনিয়োগকে প্রভাবিত করবে। বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্কে প্রায় 1.5 বছর টানাপোড়েনের শেষ দিকে তড়িঘড়ি করে সই করা চুক্তি অর্থনীতির স্বার্থে পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সিলিয়া সুলতানা রিপোর্ট। 2025 সালে মোট 85 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠে বর্তমানে ভুটানের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য। সম্প্রতি বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি 88.73%, তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎ সহ সেবা আমদানির মোট বাণিজ্যের 85%ই আসে ভারত থেকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই নির্ভরতা আরও বাড়তে পারে। ফলে ভূরাজনীতি ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সাথে সরকারের বাণিজ্যিক নীতি ও সম্পর্কের উপর নির্ভর করছে বিনিয়োগকারীদের আস্থা। আমেরিকার প্রশাসনের সাথে কিভাবে নেগোসিয়েশন করবেন, দেন আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের বিজনেসের ঘাটতি কিভাবে পূরণ করবেন, এই জন্য ওনাদের একদম ক্লিয়ার একটা রূপরেখা ডেফিনেটলি আমরা আশা করব যে ওনারা তুলে ধরবেন, কেননা এই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অপরচুনিটিগুলো ওপেন হবে। বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের আস্থা তৈরিতে বিনিয়োগে উদারীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি কতগুলো সম্পাদন করেছি, এর মধ্যে আমরা বিনিয়োগের ব্যবস্থাও আছে। বিনিয়োগ উদারীকরণ করার জন্য, বিনিয়োগ সহজীকরণ করার জন্য যা যা করা যায় সে কাজগুলো করছি। এদিকে 1.5 বছরে যখন বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির ও প্রায় 1.5 লাখ মানুষ কর্মহীন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বন্দর পরিচালনায় পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য, পানগাঁও টার্মিনাল 22 বছরের জন্য সুইজারল্যান্ড কোম্পানিকে ও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতকে দেয়া হয়। দেশের স্বার্থে এসব চুক্তি পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। একটা রিভিউ দরকার। রিভিউ হলো আমি জিনিসটাকে এইভাবে বুঝে পেয়েছি, না হলে কি হবে জানেন, ইন্টারিম সরকারের সময় অনেক ডিসিশন নেওয়া হয়েছে যার রেজাল্ট এখনো আসেনি, ওগুলো এখন আসবে। যখন রেজাল্ট আসবে সেই বার্ডেন কি নতুন সরকার নেবে? কেন নেবে? এছাড়া কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনে সরকারি বন্ধ কলকারখানা চালু ও বেসরকারি বন্ধ কারখানায় উৎপাদনশীলতায় ফেরাতে জোর দিচ্ছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সাফ জানিয়ে দিয়েছে ইরান। এদিকে ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া ইরানের সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে, এমনকি তিনি নিজেও এর অংশ হতে পারেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং দ্রুত সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্টভাবে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই ট্রাম্পের দাবি নাকচ করে বলেছে এটি বিভ্রান্তিকর তথ্য। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সোমবার ইরানের নতুন দফায় দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও স্থল বাহিনীর সদর দফতর, একটি কুডস ফোর্স ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র এবং অন্যান্য উৎপাদন ও গবেষণা স্থাপনায় হামলা চালানো হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তা জানায়। ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ল্যাভরভ। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভও ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছিলেন। গেল 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানের 9000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই সময়ের মধ্যে ইরানের অন্তত 140টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এদিকে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরাকের এরবিলে বিস্তৃত হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকেই বেছে নিল বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলের নতুন মুখ নাইম ইসলাম এবং নাদিফ চৌধুরী। একমাত্র পুরনো মুখ হিসেবে আছেন হাসিবুল হোসেন শান্ত। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন হাবিবুল বাশার। 2013 সাল থেকে শুরু করে এই দায়িত্বটা ছিল 2024 পর্যন্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে এই কমিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল সচিবালয়। অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন একগুচ্ছ বৈঠকে। নিজ নিজ মন্ত্রণালয়ে আসছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। পাম্পে পাম্পে আজও দীর্ঘ লাইন। বাড়তি চাহিদা মেটাতে আমদানিতে গতি। 3 মাসে এসেছে প্রায় 10 লাখ মেট্রিক টন তেল। আসছে এলপিজি এলএনজিও। ওখানকার এমআরআই মেশিনই নাকি নষ্ট 5 বছর ধরে। তাহলে আমি যদি বাইরে এমআরআই করতে যাই, আমার যা ইনকাম ওটা দিয়ে হবে না। যারা রোগী রয়েছে তারা ভোগান্তির মধ্যে পড়তেছে। মেশিনটা অবহেলার কারণে নষ্ট হয়েছে। অকেজো কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্র। রাজধানীর 3 সরকারি হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগী ভোগান্তি চরমে, সমাধানের আশ্বাস মন্ত্রীর।